ওয়েট, আপনি কি টোন্যাক 10 mg নিচ্ছেন আপনার মেডিসিন হিসাবে, নাকি টোন্যাক 20 mg, নাকি লিপব্যাস 10 mg, নাকি অ্যাটোকর, নাকি লিপিটর? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য, কারণ আপনি না জেনেই মেডিসিনটা খাচ্ছেন। বাট এই ভিডিওটা দেখার পর আপনি যখন নেক্সট মেডিসিনটা খাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মেডিসিন নেওয়ার আগ্রহটা আরও বেড়ে যাবে এবং আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনার বডিতে কি হতে যাচ্ছে এই মেডিসিনটা নেওয়ার পর। তার জন্য ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আজ আমি টোন্যাক 10 mg, লিপবাস 10 mg, অ্যাটোকর 10 mg और লিপকাইন্ড ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের নামে পরিচিত মেডিসিন অ্যাটোরভ্যাস্টেটিন সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন কন্ডিশনে, কোন অবস্থায়, কোন ডিজিজে অ্যাটোরভ্যাস্টেটিন দেওয়া হয়, এটি কিভাবে শরীরে কাজ করে এবং এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে, এবং আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ফার্স্ট আমি এই মেডিসিনের স্ট্রেংথ সম্পর্কে আলোচনা করব, মানে কত টাইপের ডোজ হয় বা কত পাওয়ারের হয় এই মেডিসিনটা। প্রিয় দর্শক, অ্যাটোরভ্যাস্টেটিন মেনলি 4 রকম স্ট্রেংথের পাওয়া যায়: 10 mg, 20 mg, 40 mg অ্যান্ড 80 mg। আচ্ছা, আপনারা ভাববেন আমি শুরু করলাম টোনেক্ট, লিপবাস, অ্যাটোকর নাম নিয়ে, আবার এখন বলছি অ্যাটোরভ্যাস্টেটিন। কেন বলছি, রাইট? সো জেনে রাখা ভালো, প্রত্যেকটা মেডিসিনের একটা জেনারেল নাম থাকে যেটা অ্যাকচুয়ালি মেডিসিনের নাম, আর একটা নাম থাকে যেটা ব্র্যান্ড নেম, যেটা যে কোম্পানি তৈরি করে সেই কোম্পানির দেওয়া নাম। সো এখানে অ্যাটোরভ্যাস্টেটিন হলো জেনেরিক নেম, মিন্স যেটা মেডিসিনটার মেন নাম। আর লিপবাস, টোনেক্ট, অ্যাটোকর যেগুলো ইউজ করছি সেগুলো ব্র্যান্ড নেম, সেগুলো যে কোম্পানি তৈরি করেছে তার দেওয়া নাম, যেটা আর কি ওই কোম্পানির মার্কেটিংয়ে ইউজ করা হয়। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন কোম্পানি দেওয়া বিভিন্ন ব্র্যান্ড নামকে প্রেজেন্ট করেছি এখানে। যেমন এই অ্যাটোরভ্যাস্টেটিন মেডিসিনটা যদি লুপিন কোম্পানির হয় তাহলে তার নাম হবে টোন্যাক্ট 10 mg 10, টোন্যাক্ট 20 mg 20, টোন্যাক্ট 40 mg 40। বিভিন্ন পাওয়ারের বিভিন্ন ব্র্যান্ড নেমটা সেম রইবে, টোন্যাক্ট। ডোজ ওয়াইজ নামটা চেঞ্জ হবে, টোন্যাক্ট 10 mg, টোন্যাক্ট 20 mg, টোন্যাক্ট 40 mg, টোন্যাক্ট 80 mg। যদি এটা সিপ্লা কোম্পানির হয় তাহলে হবে লিপবাস 10 mg, লিপবাস 20 mg, লিপবাস 40 mg। সিমিলারলি ম্যানকাইন্ডের ক্ষেত্রে লিপকাইন্ড, ডক্টর রেড্ডির ক্ষেত্রে অ্যাটোকর। এখানে আপনি আরও একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আমি গ্রিন কালারে লিখে রেখেছি ইনোভেটর, যেখানে আমি ফাইজার কোম্পানির নাম দিয়েছি এবং তার ওষুধ মেডিসিনটার নাম লিপিটর 10 mg, লিপিটর 20 mg। আর রেড কালারের জেনেরিক নামের আন্ডারে আমি লুপিন, সিপ্লা এবং ম্যানকাইন্ড রেড্ডিকে রেখেছি। তো আপনাদের মনে প্রশ্ন আসবে কেন এরকম করছি, রাইট? অ্যাকচুয়ালি যে এই অ্যাটোরভ্যাস্টেটিন মেডিসিনটা যে ফার্স্ট তৈরি করেছিল সেই কোম্পানির নাম ফাইজার, তাকে বলা হয় ইনোভেটর কোম্পানি, যে ফার্স্ট তৈরি করেছে। আর 20 বছর পর, ওই মেডিসিন তৈরি করার 20 বছর পর যে কোম্পানিরা ওই মেডিসিনটাকে কপি করে বানিয়েছে তাদেরকে জেনেরিক মেডিসিন কোম্পানি বলা হয়। এখন আপনার মনে প্রশ্ন আসবে আমি কেনই বা ফাইজারকে ইনোভেটর বললাম আর লুপিন, সিপ্লা, ম্যানকাইন্ড রেড্ডিকে জেনেরিক বললাম? কেনই বা 20 বছর কথাটা ইউজ করলাম, বা কেনই বা কপি করে তৈরি করেছে এই কথাটা ইউজ করলাম? এগুলো সম্পর্কে আপনি যদি ডিটেলে জানার আগ্রহ থাকে বা ইন্টারেস্ট থাকে তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, নেক্সট ভিডিও আমরা ওটাতেই বানাবো। এবার আসা যাক অ্যাটোরভ্যাস্টেটিন কিভাবে আমাদের বডিতে কাজ করে। ওকে, আমি অলওয়েজ নাম নেবো অ্যাটোরভ্যাস্টেটিন, মিন্স আমি মেডিসিনটার যেটা অ্যাকচুয়াল নেম, যেটা একটু আগেই এক্সপ্লেন করেছি, সেই নাম নিয়ে কল করব। আমি কোনো ব্র্যান্ড নেম নিয়ে কল করব না কোনো কোম্পানির, কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও নেই বা আমি কোনো কোম্পানির মার্কেটিং করতে যাচ্ছি না। সো আমি অ্যাটোরভ্যাস্টেটিন নিয়ে এক্সপ্লেন করব, বাট আপনারা যে যে কোম্পানির মেডিসিন খাচ্ছেন সেটা হতে পারে লিপিটর বা টোন্যাক্ট বা লিপবাস, মনে রাখবেন সেটার জন্যই বলছি। সো অ্যাটোরভ্যাস্টেটিন এরা অ্যাকচুয়ালি স্ট্যাটিন ফ্যামিলির অন্তর্গত। আরও অনেক মেডিসিন যেমন রোজুভাস্টেটিন, লোভাস্ট্যাটিন। সো আপনি দেখতে পাচ্ছেন এই মেডিসিনগুলোর নামের শেষে স্ট্যাটিন লেখা আছে, তো এরা একই ফ্যামিলির অন্তর্গত মেডিসিন, সেই জন্য দেখা স্ট্যাটিন ফ্যামিলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিভাবে কাজ করে না, অ্যাটোরভ্যাস্টেটিন আমাদের বডিতে একটা এনজাইম আছে যেটার নাম এইচএমজি কোয়ে রিডাক্টেজ, যে এনজাইমটা আমাদের বডিতে কোলেস্টেরল তৈরির জন্য দায়ী। ওই এনজাইমের জন্যই আমাদের বডিতে কোলেস্টেরল তৈরি হয়, এখানে আপনি স্কিমে দেখতে পাচ্ছেন। তো অ্যাটোরভ্যাস্টেটিন কি করে না, ওই এইচএমজি কোয়ে রিডাক্টেজ এনজাইমটাকে ব্লক করে দেয়, যাতে বডিতে আর নতুন করে কোলেস্টেরল না তৈরি হয়। তো অ্যাটোরভ্যাস্টেটিনের মেকানিজম অফ অ্যাকশন, মানে এটা কিভাবে কাজ করে না, এটাই বডিতে নতুন কোলেস্টেরল তৈরিতে বাধা দেবে। সো অ্যাটোরভ্যাস্টেটিন যারা কোলেস্টেরলের রোগী পেশেন্ট তাদের অ্যাটোরভ্যাস্টেটিন দেওয়া হয়, কারণ এটা
কোলেস্ট্রল তৈরিতে বাধা দেয়, নতুন করে আর কোলেস্ট্রল তৈরি হবে না। অ্যাকচুয়ালি আমাদের ওষুধ বা মেডিসিন এইভাবেই তৈরি করা হয় যে টার্গেট, যেটা কারণ, যে কারণে বডিতে ডিজিজ হচ্ছে বা রোগ হচ্ছে, সেই কারণটাকে টার্গেট করেই ওষুধ তৈরি করা হয় রিসার্চে। যখন মেডিসিন বানানোর রিসার্চ শুরু হয় তখন সেভাবেই মেডিসিন বানানো হয় যে রোগটার মেন কারণকে, সেটাকে ব্লক করতে হবে। সো এখন পর্যন্ত এটা ক্লিয়ার যে মেডিসিনটা কিভাবে কাজ করছে, এবং এটি কোলেস্ট্রলের মেডিসিন। কোলেস্ট্রলের রোগীরা এই মেডিসিনটা সেবন করেন। এখন আমরা আসবো কোলেস্টেরল যেটা বলছি, এটা অ্যাকচুয়ালি বডিতে কি হয়, কেন আমরা এই মেডিসিনটা নেবো কোলেস্ট্রলের রোগীদের জন্য। সো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হার্ট, যেটা রক্ত সাপ্লাই করে আমাদের বডিতে। হার্টের মেন কাজ হচ্ছে আমাদের বডিতে অক্সিজেন যুক্ত মিন্স বিশুদ্ধ রক্ত সরবরাহ করা গোটা হোল বডিতে, বডি, ব্রেন, এভরিথিং। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন হার্টের ধমনীটাকে বড় করে দেখানো হয়েছে, যার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। এবার এখানে আমি কিছু প্রেজেন্ট করেছি শিরা ধমনীর কিছু ইমেজ, যেখানে আপনি দেখতে পাচ্ছেন হলুদ কালারের কিছু স্পট জমে আছে এবং তার মধ্য দিয়ে রক্ত প্রবাহ হচ্ছে। এই হলুদ কালারের স্পটটাই হলো কোলেস্টেরল। এখানে আপনি দেখতে পাচ্ছেন কোলেস্টেরল কিভাবে শিরা বা ধমনীর মধ্য দিয়ে যেখানে রক্ত প্রবাহিত হয় সেখানে কিভাবে স্ট্যাগন্যান্ট ভাবে জমে আছে, যেটা বাধা দিচ্ছে রক্ত প্রবাহকে। নেক্সট ক্লিপ এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মোশনের মাধ্যমে যে রক্ত প্রবাহিত হচ্ছে ধমনী বা শিরার মধ্য দিয়ে, যেখানে হলুদ কালারের কোলেস্ট্রল জমে আছে, যেটা রক্ত প্রবাহকে বাধা দিচ্ছে। আর এইভাবে রক্ত প্রবাহ বাধা হতে থাকলে রক্ত হার্ট থেকে মেজর অঙ্গে পৌঁছতে পারবে না, যেমন ব্রেনে পৌঁছতে পারবে না, যার ফলস্বরূপ আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, যেমন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ইত্যাদি। তো কোলেস্ট্রল আমাদেরকে রক্ত প্রবাহতে বাধা দেয়, যার জন্য আমাদের এখানে মেডিসিন নিতে হয়। বাট প্রশ্ন এখানে, সব কোলেস্ট্রলই কি খারাপ, নাকি কোলেস্ট্রল আমাদের সত্যি কিছু ভালোও আছে, খারাপ আছে? সেখানে আমি রিপ্রেজেন্ট করছি কোলেস্ট্রল দুটো টাইপের হয়। একটাকে আমরা বলি গুড কোলেস্ট্রল, যেটাকে বলা হয় ভালো কোলেস্ট্রল, আর একটাকে বলা হয় ব্যাড কোলেস্ট্রল, যেটাকে বলা হয় খারাপ কোলেস্ট্রল। গুড কোলেস্টেরলকে ইংরেজিতে বলা হয় এইচডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, বাংলায় যেটা বলা হয় উচ্চ ঘনত্ব সম্পূর্ণ লিপোপ্রোটিন। আর খারাপ কোলেস্ট্রল যেটা, সেটাকে বলা হয় এলডিএল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, নিম্ন ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মিনস এটা কোলেস্ট্রলের একটা টাইপ। এবং এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে রক্ত যেভাবে প্রবাহিত হচ্ছে, কোলেস্ট্রল বাধা পাচ্ছে, কোলেস্ট্রল বাধা দিচ্ছে রক্ত প্রবাহকে। আর সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন রক্ত প্রবাহের সাথে সাথে কিছু গ্রিন কালারের মতো আর কিছু হলুদ কালারের মতো বল। যেগুলো গ্রিন কালার সেগুলো এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে গুড কোলেস্ট্রল, ভালো কোলেস্ট্রল। আর যেগুলো ইয়েলো কালারের, হলুদ কালারের, সেটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল। এবং আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন হলুদ রঙের কোলেস্ট্রল, যেগুলো ব্যাড কোলেস্ট্রল, সেগুলো ধমনী বা শিরার সাথে জমে আছে। বাট যেগুলো গুড কোলেস্ট্রল সেগুলো রক্তের মাধ্যমে প্রবাহিত হচ্ছে। আমরা নেক্সট আসছি কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। কেন আমরা এটাকে গুড কোলেস্ট্রল বলছি, কেন ব্যাড কোলেস্ট্রল বলছি? যেটা গুড কোলেস্ট্রল, দুটো টাইপের কোলেস্ট্রল, গুড অ্যান্ড ব্যাড। যেটা গুড কোলেস্ট্রল সেটার কাজ হচ্ছে আমাদের বডিতে যত কোলেস্ট্রল জমে আছে, ব্যাড কোলেস্ট্রল, সেগুলোকে শোষণ করা এবং লিভারে ট্রান্সফার করা, যাতে করে এটা ডিসপোজিট হয়ে যায়, মিনস নিষ্পত্তি হয়ে যায় লিভার থেকে, নষ্ট হয়ে যায়। সেই জিনিসগুলো শোষণ করবে এবং লিভারে ট্রান্সফার করে দেবে, যাতে এটা নিষ্পত্তি হয়ে যায়। তার জন্য এটাকে আমরা বলি গুড কোলেস্ট্রল। সো আমাদের বডিতে গুড কোলেস্ট্রল প্রয়োজন, যাতে ভালো কোলেস্ট্রল প্রয়োজন, যাতে খারাপ কোলেস্ট্রলগুলোকে শোষণ করে নেয় গুড কোলেস্ট্রলটা এবং লিভারে পাঠিয়ে দেয়, যার ফলে এটা বডির বাইরে ডিসপোজড হয়ে যায়। এখন আমি আলোচনা করব কোন কোন খাবার কোলেস্ট্রল বাড়ায়, কোন কোন খাবার কোলেস্ট্রল কমায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যালমন মাছ, মিষ্টি আলু, গমের দানা, বাদাম, কিশমিশ, কাজু, ওটস মিল, বিনস, আপেল, অরেঞ্জ ইত্যাদি খাবারগুলো কোলেস্ট্রল কমায়। আর যে খাবারগুলো কোলেস্ট্রল বাড়ায়, যেমন বাটার, ফ্রাইড চিকেন, ডিমের কুসুম, রেড মিট, আইসক্রিম ইত্যাদি। এখানে আরও ভালো করে দেখতে পাবেন
যেসব খাবারগুলো কোলেস্ট্রল ইনক্রিজ করে, মানে বাড়ায়। কোন কোলেস্ট্রল? না গুড কোলেস্ট্রল। গুড কোলেস্ট্রল, যে কোলেস্ট্রলগুলো আমাদের দরকার আর কি, যে কোলেস্ট্রল হলে আমাদের বডিতে আমাদের খারাপ কোলেস্ট্রলগুলোকে শোষণ করে নেবে রক্ত থেকে, অর্থাৎ আমাদের উপকার করবে যে খাবারগুলো, সেগুলো হচ্ছে স্যালমন ফিশ, আঙুর। একটু আগে আলোচনা করলাম আগের স্লাইডে, এটা আরো একটু ভালো করে। স্যালমন ফিশ, স্যালমন মাছ, আঙুর, কাজু, কিশমিশ, বাদাম। আমরা কথা বলবো সাইড এফেক্ট অফ অ্যাটোরভাস্টেটিন। অ্যাটোরভাস্টেটিন খেলে কি কি সাইড এফেক্ট হতে পারে? ফার্স্ট সাইড এফেক্ট, যেটা লিভার এফেক্ট হতে পারে। লিভারে কিছু এনজাইমের মাত্রা বেড়ে যায়, যার ফলে হেপাটিক ড্যামেজ হতে পারে। সেকেন্ড, ব্লাডে সুগার লেভেল বেড়ে যেতে পারে অ্যাজ এ সাইড এফেক্ট। থার্ড, টায়ার্ডনেস, ফ্যাটিক ফিল হবে, কাজে মন আসবে না, খুবই টায়ার্ড লাগবে, ক্লান্ত লাগবে। ফোর্থ, ইম্পেয়ার্ড মেমোরি, মানে আপনি কোনো জিনিস মনে করতে পারবেন না, ভুলে যেতে পারেন, মনে হবে যেন মনেই পড়ছে না। এটা একটা সাইড এফেক্ট এই মেডিসিনের। অ্যান্ড এছাড়া আরও আছে, যেমন হেডেক, আপনার হেডেক হতে পারে এই মেডিসিনের সাইড এফেক্ট হিসাবে। প্রিয় দর্শক, এই ধরনের ভিডিও বানানোর আমাদের একটাই উদ্দেশ্য, আপনাকে আপনার মেডিসিন সম্পর্কে সচেতন এবং জাগ্রত করার এবং নলেজ শেয়ার করার। সেলফ মেডিকেশন থেকে বিরত থাকুন, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবেন না। যে কোনো মেডিসিন নেওয়ার আগে আপনি আপনার ডক্টর বাবুর সাথে পরামর্শ করুন। সেফ থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আর আপনার মেডিসিন সম্পর্কে কোয়ারিজ নিচে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।